তার উপরে আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বাংলাদেশের মানুষের সবচাইতে বড় সমস্যা হচ্ছে একজন মানুষ যে একটা সমস্যায় আছে সেটা মানুষকে জানানোটাও এখন তার পক্ষে সম্ভব না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কারণ আপনি যে অবস্থায় আছেন, রাস্তায় গাড়ি চাপা দিয়ে মারছে, আপনি আন্দোলন করতে পারবেন না। কোটা সংস্কার, ছাত্রদের আন্দোলন, ছাত্রদের অধিকারের আন্দোলন, একজন ছাত্রকে পিটিয়ে মেরে ফেলবেন সেটা নিয়ে আন্দোলন, কোনো কিছু নিয়ে আন্দোলন করতে পারবেন না। আপনাকে এনিহাউ বুঝাইতে হবে যে বাংলাদেশের অবস্থা এখন খুবই চমৎকার। খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, বেতন পান না পান, আমি সুইজারল্যান্ডে আছি, এটা আপনাকে বুঝাইতে হবে সারা বাংলাদেশের মানুষের সামনে। আন্দোলন করলেই পিটানি, আন্দোলন করলেই মার। তো গণমাধ্যমের অবস্থা নিশ্চয়ই তার চেয়ে ব্যতিক্রম কিছু হবে না। কারণ এই গণমাধ্যমই এইসব ঘটনাগুলোকে এভাবে মানুষের সামনে, নেগেটিভ ঘটনাকে পজিটিভ হিসাবে নিয়ে আসার পেছনে কাজ করেছে। আজকে সেই একই ঘটনা আপনাদের ঘাড়েও চেপে বসেছে। আমার গত পর্বে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েকটা টেলিভিশনের কথা বলেছি। মূলত সময় টেলিভিশনের বেতন এখন পর্যন্ত ঠিক আছে। এছাড়া এই টেলিভিশনটা ছাড়া যতগুলো টেলিভিশন আছে সবগুলো টেলিভিশনের অবস্থাই খুবই বেহাল। সময় টেলিভিশনের অবস্থা ভালো থাকার একটা কারণ আছে, তাদের যে খরচ সেটা কম, কারণ তাদের প্রেজেন্টাররাই হচ্ছে রিপোর্টার, রিপোর্টাররাই প্রেজেন্টার, একজন রিপোর্টারকে দিয়ে দীর্ঘ সময় তারা খাটায়, এই হিসাবে তাদের খরচ কিছুটা কম, যে কারণে তারা মোটামুটি বেতন দিয়ে যাচ্ছেন। অন্য আর কোনো টেলিভিশন নাই, একটা টেলিভিশনও নাই যারা বেতন নিয়মিত দিচ্ছে। ইভেন তো আপনার 6 মাস 8 মাস পর্যন্ত বেতন নেয় এরকম টেলিভিশন আছে। গত 3-4 বছর ধরে কোনো ইনক্রিমেন্ট নাই, বোনাস নাই। এর মধ্যে সবচেয়ে বড় আতঙ্ক যেটা, সেটা হচ্ছে চাকরিচ্যুতির ঘটনা ঘটছে হর হামেশা। আমার পরিচিত অন্তত 3-4 জন চাকরিচ্যুতি হয়েছে এবং তাদের কারণেই আমার এই বিষয়টা নিয়ে কথা বলা এবং আমি যে পর্বটা আমার 15 মিনিটসে দেখিয়েছি সেটা করা। তো আজকে সংবাদ মাধ্যমের এই পরিণতির কারণ কি, কেন এরকম হলো, সেটার জন্য একটু পেছনে যেতে হবে। ধরুন হেফাজতের রাতে আপনাদের নিশ্চয়ই মনে আছে, ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি এই দুইটা টেলিভিশন বন্ধ করা হয়েছিল এবং 21 টিভি, বাংলা ভিশন, এনটিভি, কয়েকটা টিভি অল্প কিছুক্ষণের জন্য ঝুঁকিতে ছিল। বাট এরপরে আমরা সেখান থেকে সরে আসবার পরে আর ওইটা নিয়ে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমরা হয়তো একটা জায়গায় গিয়ে একটা বিষয় নিয়ে নিউজ করতে পারবো না, ঠিক আছে, অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে, জীবনের ঝুঁকি নিয়ে হয়তো শেষ পর্যন্ত একটা এক্সট্রিম একটা লেভেলে গিয়ে আমাদের চুপ থাকতে হয়। কিন্তু তার মানে তো এইটা না যে আপনি সেটা নিয়ে মিথ্যাচার করবেন। 71 টেলিভিশনের একজন সাংবাদিক আছে, কেউ কেউ বলেন উনি তৃতীয় লিঙ্গের মানুষ, আমি ঠিক জানি না ওনার সম্পর্কে, দেখে বোঝার উপায় নাই। তার নাম হচ্ছে ফারজানা রূপা। 71 টিভির কয়েকজন সাংবাদিকই আছে, এই যে নাজনীন মুন্নি, কয়েকজন সাংবাদিকই আছে, দেখতে আসলে বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে উনি কোন লিঙ্গের মানুষ। এদের কাজ হচ্ছে সারাদিন মিথ্যা কথা বলা। আমরা তাদেরকে ফলো করতাম, তারা আমাদের আইডল ছিল এক সময়। এই হেফাজতের ঘটনা নিয়ে ফারজানা রূপা তার সমীকরণ নামে একটা প্রোগ্রাম করতো, সেখানে তিনি তুলে ধরলেন যে হেফাজতের লোকজন রং মেখে শুয়েছিলেন এবং সে কথা এত সুন্দর করে বলে, পৃথিবীর মধ্যে মিথ্যা কথা এত সুন্দর সত্যভাবে বলা, উপস্থাপন করা যায়, সেটা ফারজানা রূপারে না দেখলে আপনি বুঝবেন না। খুব ভাবসাব নিয়ে থাকবে, ঠিক আছে, আপনার প্রোগ্রামের মধ্যে উপস্থাপনা যখন করবে, দর্শক সমীকরণ মিলিয়ে দিচ্ছি, মিলায় দেয়। হেফাজতের লোকজন এখানে রং মেখে শুয়েছিল, এখানে কোনো গোলাগুলি হয়নি। আপনারা যারা সেই পর্বটা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে। এটা হচ্ছে সাংবাদিক ফারজানা রূপা। এটা মানে কোনো একজন সাংবাদিকের পক্ষে সম্ভব বলেন? পৃথিবীর এমন কোনো দেশ আছে যে দেশের একজন সাংবাদিকের পক্ষে এই কাজটা করা সম্ভব? আর ভাই চুপ থাকেন, আমরা নিজেরা অনেক নিউজ করতে পারি নাই, চুপ ছিলাম। এই কুমিল্লা বর্ডারের নিউজ নিয়ে, বিডিআরের সাথে যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কত জায়গা থেকে চাপ, শেষ পর্যন্ত রাতে প্রচার হলো, সকালে সেটা রিপিট হয় নাই। সেটা নিয়ে তাদের প্রতিবাদও আমাদের প্রচার করতে হয়েছে। আমাদের চাপে পড়লে, আমরা তো মানুষ, আমাদেরও তো জীবন আছে। কিন্তু তার মানে তো এই না যে আপনি মিথ্যাচার করবেন। হেফাজতের ঘটনাকে আপনি কোনো ক্যাজুয়ালিটি হয় নাই এটা আপনি বলতে পারেন একজন সাংবাদিক হিসাবে, সেটাও বলেছেন। 71 টেলিভিশনে আপনারা অনেকেই হয়তো মনে করেন যে বিএনপির লোকজন কেন কথা বলে না, রাস্তায় তো কথা বলার সুযোগ নাই, টক শোতে বিভিন্ন জায়গায় কেন আসে না? বিশেষ করে 71 টেলিভিশনে যাদেরকে আনা হয়, তারা আসার পর আপনার যখন প্রোগ্রাম শেষ,
একাত্তর টেলিভিশনের ভেতর থেকেই আগে থেকে বলে দেওয়া হয় বিভিন্ন সংস্থাকে যে উনি আজকে রাতে আসবে এতটার সময়, ওনার প্রোগ্রাম এতটার সময়। বের হওয়ার সময় মনে করেন যে তাকে কোনো কোনো ক্ষেত্রে গ্রেফতার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে তার গাড়ির পিছনে 4-5টা কালো গ্লাসের গাড়ি, তার সামনে কয়েকটা গাড়ি, হ্যাঁ, বিভিন্নভাবে ভয় দেখানো। তো কে যাবে বলেন টকশো করতে? টকশো খালি একাত্তর টেলিভিশন না, অনেক টেলিভিশন, মোস্তফা ফিরোজ সহ কয়েকজন সাংবাদিক বাদে, হাতে গোনা 2-3 জন সাংবাদিক বাদে অন্য সব সাংবাদিকেরাই টকশোতে কাকে নিয়ে আসবে সেটা উপর থেকে নির্দেশনা আসে যে উনি আসতে পারবে, ওনাকে আনা যাবে না। আসিফ নজরুল স্যারকে এখন কেউ আনতে পারে না, কারণ ওনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে। তারপরে আজকের বাংলাদেশ, খালিদ মহিউদ্দিন, তিনি নিশ্চয়ই দেখেছেন আপনারা, চমৎকার একজন উপস্থাপক, এবং যেভাবে কথা বলার দরকার, মানুষ যে নিরপেক্ষ একটা সাংবাদিকতা চায় সেটাই তিনি করতেন। তিনাকে আপনাদের অনেকের কাছে মনে হবে বাহ্যিকভাবে যে তিনাকে সংবর্ধনা দিয়ে খুব সুন্দরভাবে তিনাকে বিদায় দেওয়া হয়েছে, আসলে ঘটনাটা তা না। তিনাকে থাকতে দেওয়া হয় না সেখানে। নবনীতা চৌধুরী ইসলাম ধর্ম নিয়ে ব্যাপক চুলকানি থাকলেও তিনি সাংবাদিকতার জায়গায় অত্যন্ত ট্যালেন্ট একজন মানুষ, এবং তিনি প্রচন্ড জ্ঞানী একজন মানুষ বেসিক্যালি। তিনাকেও শেষ পর্যন্ত থাকতে দেওয়া হয়নি, কারণ তিনি কম্প্রোমাইজ করেন নাই। তো নবনীতা আপা, আপনারা কিভাবে ভাবলেন যে এতদিন যে সরকারের তেলবাজি করে আসলেন সেই সরকার আপনাদেরকে টকশো করতে দিবে সুন্দরভাবে? এটা আপনি কিভাবে চিন্তা করলেন? কারণ কুকুর, দারোয়ান এগুলো মানুষ তখনই দরকার হয় যখন তার নিরাপত্তার একটা সমস্যা থাকে। আর তার নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই আমার এখন কুকুর, তা আপনার মতো 2-4 জন এই কুকুরদের দরকার কি সরকারের? এখন দরকার নাই তো। সরকারের প্রয়োজনীয় অনেক মানুষ ছিল যাদেরকে সরকার কাজে লাগিয়েছে, দরকার শেষে তাদের ছুঁড়ে ফেলেছে। ইমরান এই সরকারের কথা মনে আছে, তাকে সোনারগাঁ হোটেলে রিজার্ভ রুম বুকিং করে দেওয়া হয়েছিল, কয়েক মাস ব্যাপী তিনি সেখানে ছিলেন। পুলিশের তার একটা স্কোয়াড ছিল তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। হাসানুল হক ইনিউ, মেনন, দরকার ছিল, ইউজ করেছে, ইউজ শেষ, এখন গার্বেজ। অতএব এই সরকারের প্রয়োজনে অনেক মানুষকে কাজে লাগিয়েছে। আপনাদের হেফাজতের কথা নিশ্চয়ই মনে আছে, প্রয়োজন হলে তাদেরকে কাছে নিয়ে আসে, একটা ব্যাগ ধরায় দেয়, তারপরে আবার প্রয়োজন শেষে আবার ফের পিটানি, এইভাবেই চলছে। তো আপনাদের অবস্থাটা সেরকম হবে সেটা আপনাদের বোঝা উচিত ছিল আগে থেকেই। তারপরে 21 টেলিভিশন বন্ধ হলো, আমার দেশ বন্ধ হলো, ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ হলো, তখন আপনারা কথা বলেন নাই। আপনাদের মনে হয়েছে যে এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলে, এদের থাকার দরকার নাই, আমরা একা একা সরকারের সব সুযোগ সুবিধা যেটা আছে সেটা নিব, আমরা সরকারের প্লট নিব, আমরা সরকারের কাছ থেকে টাকা পয়সা নিব, সে চিন্তা করেছেন। এখন হাত পেতেছেন সরকারের কাছে। সরকার আপনাকে কিভাবে চিন্তা করলেন যে আপনি যা চাইছেন সেটা সরকার দিবে? দর্শক, আপনাদের এই মুহূর্তে আমি গত পর্বে যে সাংবাদিকদের দুরবস্থা নিয়ে যে পর্বটি প্রচার করেছিলাম, বেতন নাই, টাকা নাই, অফিস বন্ধ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো, সেটা নিয়ে 2-1 সাংবাদিক নেতাও ব্যাপক তার অফিসে সমালোচনা করেছেন যে আমি আসলে সাংবাদিকের এই ধরনের বিষয়গুলো বাইরে কেন নিয়ে আসলাম। কিছু কিছু ক্ষেত্রে আবার শুনছি যে মিথ্যা কথা বলা হয়েছে। সেই বিষয়টা পরিষ্কার করা দরকার। চলুন আমরা একটা মিটিং দেখি, যে মিটিংটা হচ্ছে কয়েকজন সাংবাদিক মালিক, সাংবাদিক নেতা এবং আপনার তথ্যমন্ত্রী, তাদের সাথে একটা মিটিং হয়েছে। সেই মিটিংটা চলুন একটু দেখে আসি কি বলছে তারা। সম্প্রচার কর্মীদের জন্য ওয়েস বোর্ড, অংশীজনের মতামতের ভিত্তিতে দ্রুত গণমাধ্যম কর্মী আইন বাস্তবায়ন করা। টিআরপি টাইমিং শুরু হয় বিকেল 5টা থেকে রাত 1টা অবধি। এটা কোন দেশের কোন নিয়মের মধ্যে আছে আমি জানি না। যেহেতু গণমাধ্যম কর্মী আইন এখনো পাস হয়নি, সেহেতু বন্ধুরা ভুলে গেলে চলবে না, আপনাদের প্রোটেকশনের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ইউনিয়ন। যে মালিক তার সমস্ত ব্যবসার প্রোটেকশন দেয়, সুরক্ষা নেয় মিডিয়ার মাধ্যমে, সেই গণমাধ্যম কর্মীদেরকে ব্যবহার করে গণমাধ্যম কর্মীদের কোনো সুরক্ষা নেই। এমন একটা সময় এসে পৌঁছেছে যখন কেবল আমাদের কথাটাই বোধহয় আমাদের বেশি করে বলবার সময় চলে এসেছে। যে শর্তে মালিকরা আমাদের নিয়োগ দিয়েছেন, নতুন ওয়েস বোর্ড আপনি যখন দিবেন
যে নিয়ম বর্তমানে চালু আছে সেই নিয়ম যেন প্রতিপালিত হয়, সেটির ব্যাপারে মালিকদের উপরে সরকারের একটা প্রেশার থাকা উচিত। এটা চালান কিন্তু আমাদেরই মতোই লোকজন, আমাদের বড় ভাইরা। তাদেরকে জিনিসগুলো যদি বোঝানো যায়, অনুভব করানো যায়, আমার মনে হয় 50% এ ধরনের বঞ্চনার গল্প কমে আসবে। বিদ্যমান কোনো সুবিধা নেই, কর্তন করার কোনো ইতিহাস, কোনো আইন পৃথিবীর কোনো দেশে নেই। পৃথিবীতে যেই নৈরাজ্য নিউ মিডিয়া তৈরি করতে পারে, আপনি তো রাষ্ট্রই রাখতে পারবেন না আমরা যদি আপনার সাথে না থাকি। নিউ মিডিয়ার নৈরাজ্যে মেইন স্ট্রিম মিডিয়া রাষ্ট্রের অংশ হতে হবে। আমি দাবি করি রাষ্ট্র যদি আমাদেরকে সেই কনফিডেন্সে না নেয়, ওরা রাষ্ট্রই রক্ষা করতে পারবে না। যারা বিভিন্ন চ্যানেলের মালিক আছেন তারা সাংবাদিক ভাই বোনদের বঞ্চিত করবেন না, বেতনগুলো তাড়াতাড়ি দিয়ে দিবেন এবং তারা অনেক কষ্ট করে এই চ্যানেলগুলো চালায়। তারা যদি সবাই একযোগে স্ট্রাইক করে তাহলে কি হবে? নিশ্চয়ই মালিকপক্ষ সেটি করেনি বিদায় বুঝতে পারে না। দর্শক, বিষয় ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? যে মানুষগুলোকে আপনারা আজকে দেখছেন তথ্যমন্ত্রীর কাছে ভিক্ষা করছে, এই মানুষগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে গিয়ে বলেছিলেন বাগেরহাটে ভিজিএফ কার্ড নাকি ফেরত এসেছে ঢাকাতে, কারণ ভিজিএফ কার্ড নেওয়ার লোক দেশে নাই। এই লোকগুলি মারা গেছেন। সেই গোলাম সারোয়ার প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার এনে দিবেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলছেন। এই লোকগুলির মধ্যেই এই আজকের যে মুজাম্মেল বাবু বলছেন যে প্রধানমন্ত্রী হচ্ছে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, দেশে মানুষের কোনো সমস্যা নাই, দেশ এখন সিঙ্গাপুর, সুইজারল্যান্ড। তো আপনারা মানুষকে নিয়ে যখন এ ধরনের মিথ্যাচার করেছেন, তখন প্রধানমন্ত্রী নিজেই কিন্তু আপনাদের দিকে খুব দৃষ্টিকটুভাবে তাকিয়েছেন, বিরক্ত বোধ করছিলেন প্রধানমন্ত্রী নিজে। এই ধরনের তেলবাজি একটা শিক্ষিত মানুষ সাংবাদিক করতে পারে, সাংবাদিক নেতা এ ধরনের করতে পারে? পৃথিবীর ইতিহাসে বিরল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন এরকম তেলবাজির একটি সম্মেলন হয়, এটা পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর সবচাইতে স্বয়ংসম্পন্ন একটি দেশ আমেরিকা, প্রেসিডেন্ট ট্রাম্প যখন সংবাদ সম্মেলন করে, দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের শরীর দিয়ে ঘাম বের হয়ে যায়। তো আমাদের দেশের মতো দেশে কোনো সমস্যা নেই, ভারতের কোনো ইস্যু নিয়ে কথা নেই, তিস্তা নিয়ে কি হলো সেটা নিয়ে কথা নেই, কোনো বিষয় নাই, সব তেলবাজি। প্রধানমন্ত্রী আপনি এটা করেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ, এটার জন্য ধন্যবাদ, এটা নিয়ে সংবর্ধনা, দেশের মানুষ খুব ভালো আছে। তো ভালোই তো আছে, আমরা তো ভালো আছি। আপনাদের 30 জানুয়ারি থেকে শুরু করে কোটা আন্দোলন, ভোলার ঘটনা, হেফাজতের ঘটনা, সব ঘটনাতে আমরা তো ভালো আছি। আপনারা আমাদেরকে যা শুনিয়েছেন আমরা সেটাই শুনেছি। আজকে আপনারা যেহেতু আমাদেরকে সেই ঘটনাগুলো শুনিয়ে ভালো রেখেছেন, আমরা মনে করি আপনারা নিজেরাও ভালো আছেন। এখন কান্নাকাটি করে আর করুণা দেখায় লাভ নাই, কারণ টেলিভিশনের এই শিল্পকে বাঁচায় রাখার জন্য সরকার আপনাদেরকে অনুদান দেবে, এই স্বপ্ন আপনারা দেখেন না। কারণ সরকার প্রয়োজন হলে তাকে ছুঁড়ে ফেলে দেয়, সরকার কাউকে কাছে টানে না, প্রয়োজন শেষ সেও শেষ। সো আপনাদেরকে এখন ভিক্ষা করে খাইতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, সেই ভিজিএফ কার্ড, সেই কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি থেকে শুরু করে যত বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আছে, 71 টেলিভিশন কয়েকটা তৃতীয় লিঙ্গের সাংবাদিক আছে, এদের জন্য তৃতীয় লিঙ্গ ভাতা টাতা যা আছে সব কিছু এই সাংবাদিকদের জন্য দেন। এগুলো সাধারণ মানুষের দরকার নেই, সাধারণ মানুষ আমরা খুব ভালো আছে, তাদেরকে অন্তত ভাতা টাতা দিয়ে বাঁচায় রাখেন। আপনারা যখন সাধারণ মানুষের পাশে দাঁড়ান নাই, মানুষকে নিয়ে যখন খেলা করেছেন, মানুষকে যখন মিথ্যা তথ্য দিয়েছেন, মানুষের কষ্টে আপনারা যখন হেসেছেন, তখন আপনাদের কষ্টেও আমাদের পৈশাচিক একটি হাসি পায়।
আমি যারা আপ টু সিনিয়র রিপোর্টার আছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়ে বলছি যে আপনাদের সাংবাদিক নেতারা আপনাদের চাইতে অনেক ভালো আছে, আসলেই তারা ভালো আছে, কিন্তু আপনাদের দিয়ে যে কষ্ট করানো, আপনাদের দিয়ে যে খাটানো, এটা কিন্তু পারিশ্রমিক ছাড়াই তারা করে যাচ্ছে এবং কতদিন করে যাবে সেটা ঠিক নাই। চাকরি করলে করবেন, না করলে নাই, এমন একটা পরিস্থিতির মধ্যে আপনারা এসে পড়েছেন। সাধারণ মানুষের কাছে আমি বলবো, অনেক মানুষ বলেন যে এখন 21-এর চোখ দেখেন না, এখন টেলিভিশনে নিউজ দেখেন না। এটা আমাদের মতো এই ছোট রিপোর্টারদের কাজ না, এটা আমরা এটার জন্য দায়ীও না। আজকে 21-এর চোখ যারা 21-এ টিভিতে আছে তাদেরকেই সুযোগ দেন, দেখেন আগের সে 21-এ টিভি নিয়ে আসবে, 21-এর চোখ নিয়ে আসবে। হারুন ভাইয়ের মতো একজন সিনিয়র রিপোর্টার যিনি 21-এর চোখ করতেন, হারুন ভাইয়ের কাছে আমি তো ছাত্র একজন, আমি হারুন ভাইয়ের 21-এর চোখ কিন্তু ঠিকই চালিয়ে নিয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে কন্টেন্ট। আমি যে বিষয়গুলো নিয়ে আসতাম সেই বিষয়গুলো মানুষ দেখতে চাইতো। হারুন ভাইয়ের মতো সুন্দর করে হয়তো বলতে পারতাম না, হারুন ভাইয়ের মতো সুন্দর করে সাংবাদিকতার যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার কথা সেভাবে হয়তো করতে পারতাম না, কিন্তু যে কন্টেন্ট মানুষ দেখতে চায় সেটা আমি দেখিয়েছি, যে কারণে মানুষ 21-এর চোখ দেখেছে। মানুষ হারুন ভাইকেও দেখে নাই, আমাকেও দেখে নাই, আরেকজনকেও দেখতে চায় না, ঘটনা দেখতে চায়, কি দেখানো হচ্ছে সেটা দেখতে চায়। অতএব সেই জায়গাটা সাংবাদিকদের দোষ দিয়ে লাভ নেই, তাদেরকে করানো হচ্ছে না। একজন মানুষ আজকে টেলিভিশনের সামনে যখন একটা আমাদের মোস্তফা সরওয়ার যে মোস্তফা ফিরোজ দীপু ভাইয়ের অবস্থা খুবই নাজুক, তিনি তো দেখি তিনার অবস্থা কি আমি সরাসরি যদিও জানি না, কিন্তু তিনার যে টকশোতে যেসব কথাবার্তা তিনি বলতে চান অনেক কিছুই বলতে পারেন না। এরকম 2-4 জন সাংবাদিক আছে, চেষ্টা করেন বলার জন্য। আপনাদের খালিদ মহিউদ্দিনের কথা বলেছি, মনে হচ্ছে যে তাকে খুব সুন্দরভাবে বিদায় দেওয়া হয়েছে, আসলে তাকে যেতে বাধ্য করা হয়েছে। এ ধরনের সাংবাদিক যে কজন ছিল কাউকেই রাখা হয়নি, থাকতে দেওয়া হবেও না। যারা তেলবাজি করে তারা একমাত্র সেখানে যেতে পারবে, এছাড়া আর কারোর পক্ষে যাওয়া সম্ভব না। অতএব ডিসিশন আপনাদের হাতে। সাধারণ রিপোর্টার যারা, সাংবাদিক যারা আছেন, আপনারা কি করবেন সেটা এখনই চিন্তা করতে হবে। এই সাংবাদিক নেতাদের পেছনে চলবেন যারা তেলবাজি করে, তাদের পেছনে চলে তারা ভালো থাকবে, আপনারা বেতন পাবেন না, এইভাবে থাকবেন, নাকি নিজেদের যে অধিকার সেটা আপনারা প্রতিষ্ঠিত করবেন, সেটা আপনাদের ব্যাপার। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিরোনাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে গণমাধ্যমের ভেতরের কিছু খবর আপনাদের সামনে তুলে ধরব। এটা নিয়ে আপনাদের সাধারণ মানুষের অনেক উৎসাহ অবশ্যই আছে, কিন্তু যারা গণমাধ্যমের বাইরের মানুষ তাদের এগুলো সম্পর্কে জানার সুযোগ কম। তার উপরে আপনারা নিশ্চয়ই জানেন যে এখন বাংলাদেশের মানুষের সবচাইতে বড় সমস্যা হচ্ছে একজন মানুষ যে একটা সমস্যায় আছে সেটা মানুষকে জানানোটাও এখন তার পক্ষে সম্ভব না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কারণ আপনি যে অবস্থায় আছেন, রাস্তায় গাড়ি চাপা দিয়ে মারছে, আপনি আন্দোলন করতে পারবেন না। কোটা সংস্কার, ছাত্রদের আন্দোলন, ছাত্রদের অধিকারের আন্দোলন, একজন ছাত্রকে পিটিয়ে মেরে ফেলবেন সেটা নিয়ে আন্দোলন, কোনো কিছু নিয়ে আন্দোলন করতে পারবেন না। আপনাকে এনিহাউ বুঝাইতে হবে যে বাংলাদেশের অবস্থা এখন খুবই চমৎকার, খেয়ে থাকেন না খেয়ে থাকেন, বেতন পান না পান, আমি সুইজারল্যান্ডে আছি, এটা আপনাকে বুঝাইতে হবে সারা বাংলাদেশের মানুষের সামনে। আন্দোলন করলেই পিটানি, আন্দোলন করলেই মার। তো গণমাধ্যমের অবস্থা নিশ্চয়ই তার চাইতে ব্যতিক্রম কিছু হবে না, কারণ এই গণমাধ্যমই এইসব ঘটনাগুলোকে এভাবে মানুষের সামনে, নেগেটিভ ঘটনাকে পজিটিভ হিসাবে নিয়ে আসার পেছনে কাজ করেছে। আজকে সেই একই ঘটনা আপনাদের ঘাড়েও চেপে বসেছে। আমার গত পর্বে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বেশ কয়েকটা টেলিভিশনের কথা বলেছি। মূলত সময় টেলিভিশনের বেতন এখন পর্যন্ত ঠিক আছে, এছাড়া এই টেলিভিশনটা ছাড়া যতগুলো টেলিভিশন আছে সবগুলো টেলিভিশনের অবস্থাই খুবই বেহাল। সময় টেলিভিশনের অবস্থা ভালো থাকার একটা কারণ আছে, তাদের যে খরচ সেটা কম, কারণ তাদের প্রেজেন্টাররাই হচ্ছে রিপোর্টার, রিপোর্টাররাই প্রেজেন্টার, একজন রিপোর্টারকে দিয়ে দীর্ঘ সময় তারা খাটায়, এই হিসাবে তাদের খরচ কিছুটা কম, যে কারণে তারা মোটামুটি বেতন দিয়ে যাচ্ছেন। অন্য আর কোনো টেলিভিশন নাই, একটা টেলিভিশনও নাই যারা বেতন নিয়মিত দিচ্ছে। ইভেন তো আপনার 6 মাস 8 মাস পর্যন্ত বেতন নেয় এরকম টেলিভিশন আছে। গত 3-4 বছর ধরে কোনো ইনক্রিমেন্ট নাই, বোনাস নাই।
এর মধ্যে সবচেয়ে বড় আতঙ্ক যেটা, সেটা হচ্ছে চাকরিচ্যুতির ঘটনা ঘটছে হর হামেশা। আমার পরিচিত অন্তত 3-4 জন চাকরিচ্যুতি হয়েছে এবং তাদের কারণেই আমার এই বিষয়টা নিয়ে কথা বলা এবং আমি যে পর্বটা আমার 15 মিনিটসে দেখিয়েছি সেটা করা। তো আজকে সংবাদ মাধ্যমের এই পরিণতির কারণ কি, কেন এরকম হলো, সেটার জন্য একটু পেছনে যেতে হবে। ধরুন হেফাজতের রাতে আপনাদের নিশ্চয়ই মনে আছে ইসলামিক টিভি এবং দিগন্ত টিভি এই দুইটা টেলিভিশন বন্ধ করা হয়েছিল এবং 21 টিভি, বাংলা ভিশন, এনটিভি, কয়েকটা টিভি অল্প কিছুক্ষণের জন্য ঝুঁকিতে ছিল, বাট এরপরে আমরা সেখান থেকে সরে আসবার পরে আর ওইটা নিয়ে আর কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমরা হয়তো একটা জায়গায় গিয়ে একটা বিষয় নিয়ে নিউজ করতে পারবো না, ঠিক আছে, অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে, জীবনের ঝুঁকি নিয়ে হয়তো শেষ পর্যন্ত একটা এক্সট্রিম একটা লেভেলে গিয়ে আমাদের চুপ থাকতে হয়। কিন্তু তার মানে তো এইটা না যে আপনি সেটা নিয়ে মিথ্যাচার করবেন। 71 টেলিভিশনের একজন সাংবাদিক আছে, কেউ কেউ বলেন উনি তৃতীয় লিঙ্গের মানুষ, আমি ঠিক জানি না ওনার সম্পর্কে, দেখে বোঝার উপায় নাই। তার নাম হচ্ছে ফারজানা রূপা। 71 টিভির কয়েকজন সাংবাদিকই আছে, এই যে নাজনীন মুন্নি, কয়েকজন সাংবাদিকই আছে, দেখতে আসলে বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে উনি কোন লিঙ্গের মানুষ। এদের কাজ হচ্ছে সারাদিন মিথ্যা কথা বলা। আমরা তাদেরকে ফলো করতাম, তারা আমাদের আইডল ছিল এক সময়। এই হেফাজতের ঘটনা নিয়ে ফারজানা রূপা তার সমীকরণ নামে একটা প্রোগ্রাম করতো, সেখানে তিনি তুলে ধরলেন যে হেফাজতের লোকজন রং মেখে শুয়েছিলেন এবং সে কথা এত সুন্দর করে বলে, পৃথিবীর মধ্যে মিথ্যা কথা এত সুন্দর সত্যভাবে বলা উপস্থাপন করা যায়, সেটা ফারজানা রূপারে না দেখলে আপনি বুঝবেন না। খুব ভাবসাব নিয়ে থাকবে, ঠিক আছে, আপনার প্রোগ্রামের মধ্যে উপস্থাপনা যখন করবে, দর্শক সমীকরণ মিলিয়ে দিচ্ছি, মিলায় দেয়। হেফাজতের লোকজন এখানে রং মেখে শুয়েছিল, এখানে কোনো গোলাগুলি হয়নি। আপনারা যারা সেই পর্বটা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে। এটা হচ্ছে সাংবাদিক ফারজানা রূপা। এটা মানে কোনো একজন সাংবাদিকের পক্ষে সম্ভব বলেন? পৃথিবীর এমন কোনো দেশ আছে যে দেশের একজন সাংবাদিকের পক্ষে এই কাজটা করা সম্ভব? আর ভাই চুপ থাকেন, আমরা নিজেরা অনেক নিউজ করতে পারি নাই, চুপ ছিলাম। এই কুমিল্লা বর্ডারের নিউজ নিয়ে বিডিআরের সাথে যে ঘটনা, সেই ঘটনা নিয়ে কত জায়গা থেকে চাপ, শেষ পর্যন্ত রাতে প্রচার হলো, সকালে সেটা রিপিট হয় নাই। সেটা নিয়ে তাদের প্রতিবাদও আমাদের প্রচার করতে হয়েছে। আমাদের চাপে পড়লে, আমরাও তো মানুষ, আমাদেরও তো জীবন আছে। কিন্তু তার মানে তো এই না যে আপনি মিথ্যাচার করবেন। হেফাজতের ঘটনাকে আপনি কোনো ক্যাজুয়ালিটি হয় নাই এটা আপনি বলতে পারেন একজন সাংবাদিক হিসাবে, সেটাও বলেছেন। 71 টেলিভিশনে আপনারা অনেকেই হয়তো মনে করেন যে বিএনপির লোকজন কেন কথা বলে না, রাস্তায় তো কথা বলার সুযোগ নাই, টকশোতে বিভিন্ন জায়গায় কেন আসে না? বিশেষ করে 71 টেলিভিশনে যাদেরকে আনা হয়, তারা আসার পর আপনার যখন প্রোগ্রাম শেষ, 71 টেলিভিশনের ভেতর থেকেই আগে থেকে বলে দেওয়া হয় বিভিন্ন সংস্থাকে যে উনি আজকে রাতে আসবে এতটার সময়, ওনার প্রোগ্রাম এতটার সময়। বের হওয়ার সময় মনে করেন যে তাকে কোনো কোনো ক্ষেত্রে গ্রেফতার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে তার গাড়ির পিছনে 4-5টা কালো গ্লাসের গাড়ি, তার সামনে কয়েকটা গাড়ি, হ্যাঁ, বিভিন্নভাবে ভয় দেখানো। তো কে যাবে বলেন টকশো করতে? টকশো খালি 71 টেলিভিশন না, অনেক টেলিভিশন, মোস্তফা ফিরোজ সহ কয়েকজন সাংবাদিক বাদে, হাতে গোনা 2-3 জন সাংবাদিক বাদে, অন্য সব সাংবাদিকেরাই টকশোতে কাকে নিয়ে আসবে সেটা উপর থেকে নির্দেশনা আসে যে উনি আসতে পারবে, ওনাকে আনা যাবে না। আসিফ নজরুল স্যারকে এখন কেউ আনতে পারে না, কারণ ওনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে। তারপরে আজকের বাংলাদেশ, খালিদ মহিউদ্দিন, তিনি নিশ্চয়ই দেখেছেন আপনারা, চমৎকার একজন উপস্থাপক এবং যেভাবে কথা বলার দরকার, মানুষ যে নিরপেক্ষ একটা সাংবাদিকতা চায় সেটাই তিনি করতেন। তিনাকে আপনাদের অনেকের কাছে মনে হবে বাহ্যিকভাবে যে তিনাকে সংবর্ধনা দিয়ে খুব সুন্দরভাবে তিনাকে বিদায় দেওয়া হয়েছে, আসলে ঘটনাটা তা না, তিনাকে থাকতে দেওয়া হয় না সেখানে। নবনীতা চৌধুরী ইসলাম ধর্ম নিয়ে ব্যাপক চুলকানি থাকলেও তিনি সাংবাদিকতার জায়গায় অত্যন্ত ট্যালেন্ট একজন মানুষ এবং তিনি প্রচন্ড জ্ঞানী একজন মানুষ বেসিক্যালি। তিনাকেও শেষ পর্যন্ত থাকতে দেওয়া হয়নি, কারণ তিনি কম্প্রোমাইজ করেন নাই। তো নবনীতা আপা, আপনারা কিভাবে ভাবলেন যে এতদিন যে সরকারের তেলবাজি করে আসলেন সেই সরকার আপনাদেরকে টকশো করতে দিবে সুন্দরভাবে? এটা আপনি কিভাবে চিন্তা করলেন? কারণ কুকুর, দারোয়ান এগুলো মানুষ তখনই দরকার হয় যখন তার নিরাপত্তার একটা সমস্যা থাকে। আর তার নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই আমার এখন কুকুর, তা আপনার মতো 2-4 জন এই কুকুরদের দরকার কি সরকারের? এখন দরকার নাই তো।
সরকারের প্রয়োজনীয় অনেক মানুষ ছিল যাদেরকে সরকার কাজে লাগিয়েছে, দরকার শেষে তাদের ছুঁড়ে ফেলেছে। ইমরান এই সরকারের কথা মনে আছে, তাকে সোনারগাঁ হোটেলে রিজার্ভ রুম বুকিং করে দেওয়া হয়েছিল, কয়েক মাস ব্যাপী তিনি সেখানে ছিলেন। পুলিশের তার একটা স্কোয়াড ছিল তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। হাসানুল হক ইনিউ মেনন দরকার ছিল, ইউজ করেছে, ইউজ শেষ, এখন গার্বেজ। অতএব এই সরকারের প্রয়োজনে অনেক মানুষকে কাজে লাগিয়েছে। আপনাদের হেফাজতের কথা নিশ্চয়ই মনে আছে, প্রয়োজন হলে তাদেরকে কাছে নিয়ে আসে, একটা ব্যাগ ধরায় দেয়, তারপরে আবার প্রয়োজন শেষে আবার ফের পিটানি, এইভাবেই চলছে। তো আপনাদের অবস্থাটা সেরকম হবে সেটা আপনাদের বোঝা উচিত ছিল আগে থেকেই। তারপরে 21 টেলিভিশন বন্ধ হলো, আমার দেশ বন্ধ হলো, ইসলামিক টিভি, দিগন্ত টিভি বন্ধ হলো, তখন আপনারা কথা বলেন নাই। আপনাদের মনে হয়েছে যে এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলে, এদের থাকার দরকার নাই, আমরা একা একা সরকারের সব সুযোগ সুবিধা যেটা আছে সেটা নিব, আমরা সরকারের প্লট নিব, আমরা সরকারের কাছ থেকে টাকা পয়সা নিব, সে চিন্তা করেছেন। এখন হাত পেতেছেন সরকারের কাছে। সরকার আপনাকে কিভাবে চিন্তা করলেন যে আপনি যা চাইছেন সেটা সরকার দিবে? দর্শক, আপনাদের এই মুহূর্তে আমি গত পর্বে যে সাংবাদিকদের দুরবস্থা নিয়ে যে পর্বটি প্রচার করেছিলাম, বেতন নাই, টাকা নাই, অফিস বন্ধ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো, সেটা নিয়ে দু একজন সাংবাদিক নেতাও ব্যাপক তার অফিসে সমালোচনা করেছেন যে আমি আসলে সাংবাদিকের এই ধরনের বিষয়গুলো বাইরে কেন নিয়ে আসলাম। কিছু কিছু ক্ষেত্রে আবার শুনছি যে মিথ্যা কথা বলা হয়েছে। সেই বিষয়টা পরিষ্কার করা দরকার। চলুন আমরা একটা মিটিং দেখি, যে মিটিংটা হচ্ছে কয়েকজন সাংবাদিক মালিক, সাংবাদিক নেতা এবং আপনার তথ্যমন্ত্রী, তাদের সাথে একটা মিটিং হয়েছে। সেই মিটিংটা চলুন একটু দেখে আসি কি বলছে তারা। সম্প্রচার কর্মীদের জন্য ওয়েস বোর্ড, অংশীজনের মতামতের ভিত্তিতে দ্রুত গণমাধ্যম কর্মী আইন বাস্তবায়ন করা। টিআরপি টাইমিং শুরু হয় বিকেল 5টা থেকে রাত 1টা অবধি। এটা কোন দেশের কোন নিয়মের মধ্যে আছে আমি জানি না। যেহেতু গণমাধ্যম কর্মী আইন এখনো পাস হয়নি, সেহেতু বন্ধুরা ভুলে গেলে চলবে না, আপনাদের প্রোটেকশনের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ইউনিয়ন। যে মালিক তার সমস্ত ব্যবসার প্রোটেকশন দেয়, সুরক্ষা নেয় মিডিয়ার মাধ্যমে, সেই গণমাধ্যম কর্মীদেরকে ব্যবহার করে গণমাধ্যম কর্মীদের কোনো সুরক্ষা নেই। এমন একটা সময় এসে পৌঁছেছে যখন কেবল আমাদের কথাটাই বোধহয় আমাদের বেশি করে বলবার সময় চলে এসেছে। যে শর্তে মালিকরা আমাদের নিয়োগ দিয়েছেন, নতুন ওয়েস বোর্ড আপনি যখন দিবেন, যে নিয়ম বর্তমানে চালু আছে সেই নিয়ম যেন প্রতিপালিত হয়, সেটির ব্যাপারে মালিকদের উপরে সরকারের একটা প্রেশার থাকা উচিত। এটা চালান কিন্তু আমাদেরই মতোই লোকজন, আমাদের বড় ভাইরা। তাদেরকে জিনিসগুলো যদি বোঝানো যায়, অনুভব করানো যায়, আমার মনে হয় 50% এ ধরনের বঞ্চনার গল্প কমে আসবে। বিদ্যমান কোনো সুবিধা নেই, কর্তন করার কোনো ইতিহাস, কোনো আইন পৃথিবীর কোনো দেশে নেই। পৃথিবীতে যেই নৈরাজ্য নিউ মিডিয়া তৈরি করতে পারে, আপনি তো রাষ্ট্রই রাখতে পারবেন না আমরা যদি আপনার সাথে না থাকি। নিউ মিডিয়ার নৈরাজ্যে মেইন স্ট্রিম মিডিয়া রাষ্ট্রের অংশ হতে হবে। আমি দাবি করি রাষ্ট্র যদি আমাদেরকে সেই কনফিডেন্সে না নেয়, ওরা রাষ্ট্রই রক্ষা করতে পারবে না। যারা বিভিন্ন চ্যানেলের মালিক আছেন তারা সাংবাদিক ভাই বোনদের বঞ্চিত করবেন না, বেতনগুলো তাড়াতাড়ি দিয়ে দিবেন এবং তারা অনেক কষ্ট করে এই চ্যানেলগুলো চালায়। তারা যদি সবাই একযোগে স্ট্রাইক করে তাহলে কি হবে? নিশ্চয়ই মালিক পক্ষ সেটি করেনি বিদায় বুঝতে পারে না।
দর্শক, বিষয় ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? যে মানুষগুলোকে আপনারা আজকে দেখছেন তথ্যমন্ত্রীর কাছে ভিক্ষা করছে, এই মানুষগুলোই কিন্তু প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে গিয়ে বলেছিলেন বাগেরহাটে ভিজিএফ কার্ড নাকি ফেরত এসেছে ঢাকাতে, কারণ ভিজিএফ কার্ড নেওয়ার লোক দেশে নাই। এই লোকগুলি মারা গেছেন। সেই গোলাম সারোয়ার প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার এনে দিবেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলছেন। এই লোকগুলির মধ্যেই এই আজকের যে মুজাম্মেল বাবু বলছেন যে প্রধানমন্ত্রী হচ্ছে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, দেশে মানুষের কোনো সমস্যা নাই, দেশ এখন সিঙ্গাপুর, সুইজারল্যান্ড। তো আপনারা মানুষকে নিয়ে যখন এ ধরনের মিথ্যাচার করেছেন, তখন প্রধানমন্ত্রী নিজেই কিন্তু আপনাদের দিকে খুব দৃষ্টিকটুভাবে তাকিয়েছেন, বিরক্ত বোধ করছিলেন প্রধানমন্ত্রী নিজে। এই ধরনের তেলবাজি একটা শিক্ষিত মানুষ সাংবাদিক করতে পারে, সাংবাদিক নেতা এ ধরনের করতে পারে? পৃথিবীর ইতিহাসে বিরল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন এরকম তেলবাজির একটি সম্মেলন হয়, এটা পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর সবচাইতে স্বয়ংসম্পন্ন একটি দেশ আমেরিকা, প্রেসিডেন্ট ট্রাম্প যখন সংবাদ সম্মেলন করে, দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের শরীর দিয়ে ঘাম বের হয়ে যায়। তো আমাদের দেশের মতো দেশে কোনো সমস্যা নেই, ভারতের কোনো ইস্যু নিয়ে কথা নেই, তিস্তা নিয়ে কি হলো সেটা নিয়ে কথা নেই, কোনো বিষয় নাই, সব তেলবাজি। প্রধানমন্ত্রী আপনি এটা করেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ, এটার জন্য ধন্যবাদ, এটা নিয়ে সংবর্ধনা, দেশের মানুষ খুব ভালো আছে। তো ভালোই তো আছে, আমরা তো ভালো আছি। আপনাদের 30 জানুয়ারি থেকে শুরু করে কোটা আন্দোলন, ভোলার ঘটনা, হেফাজতের ঘটনা, সব ঘটনাতে আমরা তো ভালো আছি। আপনারা আমাদেরকে যা শুনিয়েছেন আমরা সেটাই শুনেছি। আজকে আপনারা যেহেতু আমাদেরকে সেই ঘটনাগুলো শুনিয়ে ভালো রেখেছেন, আমরা মনে করি আপনারা নিজেরাও ভালো আছেন। এখন কান্নাকাটি করে আর করুণা দেখায় লাভ নাই, কারণ টেলিভিশনের এই শিল্পকে বাঁচায় রাখার জন্য সরকার আপনাদেরকে অনুদান দেবে, এই স্বপ্ন আপনারা দেখেন না। কারণ সরকার প্রয়োজন হলে তাকে ছুঁড়ে ফেলে দেয়, সরকার কাউকে কাছে টানে না, প্রয়োজন শেষ সেও শেষ। সো আপনাদেরকে এখন ভিক্ষা করে খাইতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী